নমস্কার। আজকে আমরা আলোচনা করব ইউরেনাস, নেপচুন, প্লুটো এই তিনটে গ্রহ বিভিন্ন দ্বাদশ ভাবে কি ফল দেয়। প্রথমে বলে রাখি, ভারতীয় জ্যোতিষে ইউরেনাস, নেপচুন, প্লুটো এই তিনটে গ্রহকে ইন্দ্র, বরুণ এবং রুদ্র নামে অনেক আগেই স্বীকৃতি দিয়েছিল। তো এদের প্রভাব, এরা পৃথিবীর থেকে অনেক দূরে থাকায় মানব জীবনের উপর এদের প্রভাব খুবই কম। তো সেই জন্য জ্যোতিষশাস্ত্রে এদের ফলাদেশ করা হয়নি। কিন্তু বর্তমানে বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ আলোচনায় বা নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে কিন্তু এদের প্রভাব যথেষ্টই আছে, কারণ এখন জ্যোতিষটা অনেক সূক্ষ্মভাবে বিচার করা হয়ে থাকে। তো আমরা প্রথমে আলোচনা করবো আজকে ইউরেনাস নিয়ে, ইউরেনাস বা ইন্দ্র। তো এটা আবিষ্কৃত হয়েছিল 1781 খ্রিস্টাব্দের 13ই মার্চ। তো পাশ্চাত্য জ্যোতিষ মতে কুম্ভ রাশির সাথে এই ইউরেনাস বা হার্সেল বা ইন্দ্র যাই বলুন না কেন, এই কুম্ভ রাশির সঙ্গে এর যথেষ্ট চরিত্রগত মিল আছে। এর ইউরেনাসের দৃষ্টি হচ্ছে দ্বিতীয়, সপ্তম এবং একাদশ, এই তিনটা দৃষ্টি বিচার করা হয়েছে। এর কুম্ভ হচ্ছে এর স্বক্ষেত্র, উচ্চক্ষেত্র। কুম্ভ হচ্ছে উচ্চক্ষেত্র এবং বৃশ্চিক হচ্ছে উচ্চক্ষেত্র হিসেবে ধরা হয়। কুম্ভ এবং বৃশ্চিক এই দুটো রাশিকে উচ্চক্ষেত্র হিসেবে ধরা হয়। নিজ ক্ষেত্র হচ্ছে বৃষ, বৃষ রাশি হচ্ছে নিজ ক্ষেত্র। নাশস্থান মানে দুর্বল, কর্কট এবং সিংহ। তাহলে উচ্চক্ষেত্র হচ্ছে বৃশ্চিক এবং কুম্ভ, নিজ ক্ষেত্র হচ্ছে বৃষ, মানে এখানে খারাপ ফল দেয়। কুম্ভ এবং বৃশ্চিকে যথেষ্ট ভালো ফল দেয়, মোটামুটি ফল দেয় কর্কট এবং সিংহে। তো পাশ্চাত্য জ্যোতিষী মতে বা আমাদের জ্যোতিষীরা যারা গবেষণার দ্বারা দেখেছেন যে মঙ্গলের সঙ্গে যদি ইউরেনাস যুক্ত থাকে বা মঙ্গল ইউরেনাস যদি দৃষ্টি বিনিময় হয় বা একসাথে থাকে, তাহলে এটা হচ্ছে কিন্তু যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। যদি ইউরেনাসের সঙ্গে যদি শনি যুক্ত থাকে, তাহলে কি হবে? ভূমিকম্প, দুর্ভিক্ষ বা মহামারী কোনো রোগ, এরা রাষ্ট্রচিত হিসেবে আলোচনা করা হয়ে থাকে। বুধের সাথেও ইউরেনাসের কিছু চারিত্রিক মিল লক্ষ্য করা যায়। তো আমাদের শরীরের মধ্যে যেমন লাংস বা শ্বাসযন্ত্র সংক্রান্ত যেসব অর্গান আছে সেগুলো, বা ক্যান্সার বা নার্ভের সমস্যা, হঠাৎ মৃত্যু, বিবাহ দুর্ঘটনা বা বিবাহ বিচ্ছেদ, এইসবের সঙ্গে কিন্তু এই ইউরেনাস গ্রহটি ওতপ্রোতভাবে জড়িত আছে। বিশেষ করে যেন আমাদের টেলিকমিউনিকেশন, বিভিন্ন যন্ত্রপাতি বা পারমাণবিক গবেষণা, এগুলোর সাথেও কিন্তু এই ইউরেনাস গ্রহটি গুরুত্ব আছে বা ইউরেনাস গ্রহটি জড়িয়ে আছে। তো এই যে দ্বাদশ ভাবে ইউরেনাস কোন রাশিতে বা দ্বাদশ ভাবে, লগ্ন থেকে দ্বাদশ ভাবে ইউরেনাস কি ফল দেয়, এটা আমরা সামগ্রিকভাবে থেকে জানার চেষ্টা করব। দেখুন, আমি এখানে একটা মীন লগ্ন ধরেছি। যদি প্রথমে আলোচনা করব শুভ ফল, ইউরেনাস গ্রহ যদি শুভভাবে থাকে তাহলে কি কি ফল দিতে পারে। যদি লগ্নে থাকলে এরা একটা স্বাধীন চেতা হতে পারে, এদের মধ্যে একটা গবেষণা সুলভ বা রিসার্চ সুলভ মনোভাব থাকবে, বা এরা কারো যদি লগ্নে থাকে তার একটু লম্বা হাইট বেশি হওয়ার সম্ভাবনা থাকবে যদি লগ্নে ইউরেনাস থাকে। দ্বিতীয়ভাবে থাকলে এরা হচ্ছে যে কোনো ইলেকট্রিক্যাল কাজ, ব্যাংকে বা রেল বা নতুন কিছু আবিষ্কারের সঙ্গে কিন্তু এরা যুক্ত থাকতে পারে। তৃতীয় থাকলে এরা কি হবে? যথেষ্ট বুদ্ধিমান হবে বা ট্যুর ট্রাভেলস এইসব কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, বা এ হঠাৎ করে কিন্তু কোনো শুভ সংবাদও আসতে পারে। যখন চতুর্থ থাকলে এদের বিদেশে গেলে ভাগ্যের পরিবর্তন হবে, অর্থাৎ বিদেশে এদের উন্নতি হয় যদি চতুর্থে থাকে। পঞ্চমে থাকলে, পঞ্চম থেকে ফাটকা বিচার করা হয় যেহেতু, তাহলে এদের হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আছে যদি ইউরেনাস পঞ্চমকারও থাকে। ষষ্ঠে থাকলে হঠাৎ ভালো কিছু হতে পারে, শত্রু বিজয় করতে পারে, হঠাৎ করে কোনো ভালো কিছু আশা করতে পারে, এই জিনিসগুলো থাকবে। সপ্তমে থাকলে, ইউরেনাস যদি সপ্তমে থাকে, হঠাৎ বিবাহ হতে পারে বা হঠাৎ করে কোনো কাজ ছেড়ে কোনো ব্যবসায় নিয়োজিত হতে পারে সপ্তমে থাকলে, কারণ সপ্তম থেকে বিবাহ এবং ব্যবসা বিচার করা হয়। অষ্টমে থাকলে কি হয়? অষ্টম থেকে আমরা কি হঠাৎ প্রাপ্তি বুঝি, তাহলে বিবাহে অর্থপ্রাপ্তি হতে পারে বা আধ্যাত্মিকভাবে কিছু আকস্মিক লাভ হতে পারে অষ্টমে থাকলে। আর নবমে যদি থাকে, নবম যদি দ্বিতীয়, নবম, দশম, একাদশ
দ্বিতীয়, নবম, দশম, একাদশ এই চারটে ভাবে যদি কানেক্টেড হয় তাহলে এরা কিন্তু বড় বিজ্ঞানী হতে পারে, বা আধ্যাত্মিক পদে থাকতে পারে, বা বড় সন্ন্যাসী হতে পারে, বা বিদেশে এদের ভাগ্য উন্নতি হতে পারে যদি দ্বিতীয়, নবম, দশম, একাদশ সঙ্গে কানেক্টেড থাকে। আবার দশমে যদি ইউরেনাস থাকে তাহলে এরা একটু স্বাধীনভাবে যুক্ত এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, বা কোনো জ্ঞান দান করা বা অধ্যাপক টিচার হতে পারে, বা এর কর্মক্ষেত্রে যথেষ্ট এরা উচ্চ পদও কিন্তু লাভ করে থাকে। একাদশে যদি থাকে তাহলে এরা বড় সংস্থার কোনো হেড বা ডাইরেক্টর হতে পারে, বা নিজস্ব কোনো বড় গবেষণা কেন্দ্র থাকতে পারে, বা কোনো গঠনমূলক কাজের সঙ্গে এরা যুক্ত হতে পারে। দ্বাদশে থাকলে এদের বিদেশে ভাগ্যে উন্নতি হবে এবং এরা জ্যোতিষ নিয়ে আলোচনা করবে বা জ্যোতিষ নিয়ে রিসার্চমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে। এটা হলো ইউরেনাস যদি শুভ অবস্থায় থাকে। যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কি হতে পারে? যদি অশুভ অবস্থায় লগ্নে থাকে তাহলে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাতজনিত কোনো ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় থাকলে, অশুভ অবস্থায় থাকলে যে কোনো সময় আর্থিক উত্থান পতন দেখা দেবে, মানে একটা আপডাউন বা বিশৃঙ্খলাময় জীবন কিন্তু থাকবে আর্থিক ক্ষেত্রে দ্বিতীয় থাকলে। তৃতীয় থাকলে নার্ভের সমস্যা বা আত্মীয় স্বজনের সঙ্গে বিচ্ছেদ হতে পারে। চতুর্থ যদি ইউরেনাস থাকে অশুভ অবস্থায় তাহলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, বাবার সাথে ভুল বোঝাবুঝি যেতে পারে, আর সন্তানকে নানা রকম সমস্যা দেখা দিবে। তো বেশি বৃদ্ধ বয়সে বেশি অশান্তি দেখা দেবে যদি চতুর্থে অশুভ ইউরেনাস থাকে। পঞ্চমে থাকলে কি হবে? বিশেষ করে পঞ্চম থেকে সন্তান বিচারে সন্তান আসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন আসতে পারে, বা বড় সন্তানকে নিয়ে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। ষষ্ঠে থাকলে কোমর থেকে পায়ের দিকে যে অংশ সেসব জায়গায় কোনো রোগ হতে পারে, বা দুরারোগ্য কোনো ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তমে থাকলে, সপ্তমে যদি ইউরেনাস থাকে তাহলে অশুভ অবস্থায় থাকে তাহলে যেন বিবাহ বিচ্ছেদ অবশ্যই হবে, বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অষ্টমে থাকলে আর্থিক কষ্ট বা কোনো বড় কোনো রোগে মৃত্যু, কোনো হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট ঘটনা এগুলো কিন্তু ঘটতে পারে অষ্টমে যদি ইউরেনাস থাকে অশুভ অবস্থায়। নবমে থাকলে বিবাহের পর আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু মতবিরোধ অবশ্যই দেখা দিবে। দশমে থাকলে অশুভ অবস্থায় তাহলে দশম থেকে কর্মক্ষেত্রে অশান্তি বা সরকারি কোনো কাজকর্মের থেকে বাধাবিঘ্ন আসতে পারে বা শত্রুতা আসতে পারে। একাদশে থাকলে শেষ মুহূর্তে এসে যে কোনো কাজ শেষ মুহূর্তে এসে আটকে যাবে, হঠাৎ 90% হলেও 10% যেন কাজটা আটকে যাবে। আর দ্বাদশে যদি অশুভ ইউরেনাস থাকে তাহলে সংসার ত্যাগ করে চলে যেতে পারে বা এবং গুপ্ত শত্রু বাড়বে। এইভাবে আমরা ইউরেনাসের আলোচনা করতে পারবো। তারপর ধরুন নেপচুন বা প্লুটো, এর যদি ভাবগত আমরা বিচার করে থাকি সেখান থেকে এখানে হচ্ছে নেপচুনকে আমরা কি বলে থাকি? বরুণও আমরা কিন্তু বলে থাকি। বরুণ হচ্ছে জলের দেবতা। মীন রাশি জলরাশি, তাহলে দেবতা কিন্তু বরুণ। এর স্বক্ষেত্র হচ্ছে কিন্তু ধনু। দেখুন নেপচুন বা প্রজাপতি বা বরুণ, বরুণ হচ্ছে আমাদের জলের দেবতা। বরুণ হচ্ছে কিন্তু মীন রাশিরও অধিপতি হিসেবে আমরা কল্পনা করি, কারণ মীন হচ্ছে জলরাশি, বরুণ হচ্ছে তার দেবতা। যেহেতু স্বক্ষেত্র হচ্ছে কিন্তু ধনুরাশি, তাহলে স্বক্ষেত্র হলো ধনুরাশি, উচ্চক্ষেত্র হচ্ছে কিন্তু এই মীন রাশি উচ্চক্ষেত্র, এবং সিংহ কিন্তু এখানে উচ্চক্ষেত্র হিসেবে ধরা হয়েছে। সিংহ রাশিতে কিন্তু অর্থাৎ মীন রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি এই তিনটে রাশিতে নেপচুন কিন্তু ভালো ফল দেয়। বরুণ হচ্ছে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক উন্নতির কারক গ্রহ। আর এই যদি পীড়িত অবস্থায় যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, যে কোনো লগ্নে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে পীড়িত অবস্থায় থাকে তাহলে ওই ব্যক্তি মানে যে কোনো ক্রিমিনাল কাজ, চুরি ছিনতাই এইসব কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারে। যদি শুভ অবস্থায় থাকে লগ্নে, যদি নেপচুন বা প্রজাপতি বা বরুণ লগ্নে থাকে তাহলে এরা নাচ গান এসব কাজের সঙ্গে যুক্ত হতে পারে, বা কোনো গ্ল্যামার ওয়ার্ল্ড বা যে সিনেমা জগতে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, কিন্তু লগ্নে থাকে। দ্বিতীয় থাকলে এদের তরল জাতীয় ব্যবসা বা লিকুইড কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা এদের কিন্তু ভালো হবে। তৃতীয় থাকলে উচ্চ আদর্শ বা
লেখালেখি সংক্রান্ত কোনো কাজ বা ভ্রমণ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। চতুর্থ থাকলে এদের বারবার কিন্তু গৃহ পরিবর্তন হয় বা গৃহে পূজা অর্চনাটা বেশ সুন্দর পরিবেশে থাকবে। পঞ্চমে থাকলে সুঅবস্থায় হঠাৎ ফাটকা কোনো লাভ হতে পারে। ষষ্ঠে থাকলে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। সপ্তমে থাকলে স্বামী স্ত্রীর মিলন ভালো, বলুন দুজনের প্রতি স্বার্থ ত্যাগ করে দুজনের সঙ্গে ভালোভাবে থাকবে। সপ্তমে কিন্তু প্রজাপতি বলুন কিন্তু ভালো ফল দেয়। অষ্টমে থাকলে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর নিকট থেকে অর্থপ্রাপ্তি আছে। নবমে থাকলে ধর্মীয় ব্যাপারে একটু বেশি বাড়াবাড়ি থাকবে বা ধর্ম নিয়ে সবসময় থাকবে, খুব আদর্শবান হবে এবং দার্শনিক হবে। দশমে থাকলে উচ্চাশা প্রচুর হবে, বিজ্ঞান বিষয়ক পড়াশোনায় বেশি সাফল্য লাভ করবে, সম্মান প্রাপ্তি হবে আর পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা থাকে। একাদশে থাকলে বন্ধুর দ্বারা উপকৃত হবে বা সাংবাদিক এইসব কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে। দ্বাদশে থাকলে গোয়েন্দা বিভাগের কোনো কাজ বা বিজ্ঞান নিয়ে গবেষণা, হাসপাতাল বা জেল সংক্রান্ত কোনো কাজের সঙ্গে এরা যুক্ত থাকবে। দ্বাদশে যদি প্রজাপতি বা বরুণ থাকে। যদি অশুভ অবস্থায় থাকে, লগ্নে থাকে, যদি অশুভ অবস্থায় নেপচুন বা প্রজাপতি লগ্নে থাকে তাহলে এরা প্রতারক হবে। দ্বিতীয় থাকলে ব্যবসায় লোকসান বা ক্ষতি বা আর্থিক ক্ষতি হবে। তৃতীয় থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে মতবিরোধ হবে। চতুর্থ থাকলে শিক্ষা সংক্রান্ত সমস্যা বা শিক্ষাক্ষেত্রে বাধাবিঘ্ন আসবে। পঞ্চমে থাকলে বদনাম বা প্রেম ঘটিত কোনো ব্যাপারে বদনাম হতে পারে। আর ষষ্ঠ থাকলে নার্ভের সমস্যা, চোখের রেটিনার সমস্যা হতে পারে বা নার্ভ জাতীয় কোনো সমস্যা আসতে পারে ষষ্ঠ থাকলে। সপ্তমে থাকলে বা মানসিক ভারসাম্য হতে পারে। সপ্তমে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে যদি অশুভ অবস্থায় থাকে বৈবাহিক জীবনে কোনো না কোনো একটা হতাশা অবশ্যই থাকবে। অষ্টে থাকলে হাসপাতালে মৃত্যু বা কোমা অবস্থা বা জলের মৃত্যু ইন্ডিকেট করে থাকে। নবমে থাকলে বিদেশ যাওয়া নিয়ে কোনো সমস্যা, বিদেশে যে সমস্যা বা বদনাম এটা কিন্তু থাকবে যদি নেপচুন বা বরুণ নবমে থাকে। দশমে থাকলে বন্ধুবান্ধব থেকে সেরকম লাভবান হবেন না বা হয়তো যে কাজ করবেন সেই কাজে কিন্তু বাধাবিঘ্ন আসবে। একাদশে থাকলে বন্ধুবান্ধব হেল্প পাবেন না, যে কোনো হওয়া কাজ হবে না, বাধাবিঘ্ন পড়বে বা শেষ পর্যন্ত কাজটা আপনি সফল হতে পারবেন না যদি একাদশে অশুভ অবস্থায় থাকে। দ্বাদশে থাকলে বদনাম, দুঃখ, জেল বা কোনো দুরারোগ্য ব্যাধি বা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর হচ্ছে প্লুটো বা রুদ্র। রুদ্র হচ্ছে মহাযোগী বা সত্যের পূজারী মনে করা হয়। রুদ্রের স্বক্ষেত্র হলো মেষ, বৃশ্চিককে মেষ এবং বৃশ্চিক স্বক্ষেত্র, অর্থাৎ এই মেষ এবং বৃশ্চিকে ভালো ফল দেয়। উচ্চ ক্ষেত্র হলো কর্কট, এখানেও ভালো ফল দেয়। নিচ ক্ষেত্র হলো মকর, এখানে কিন্তু অশুভ ফল দেয়। নাশস্থান মানে খারাপ হচ্ছে বৃষ আর তুলা, এই দুটোকে ভালো ফল দেয় না, বৃষ এবং তুলায় ভালো ফল দেয় না। আর এর লগ্ন যদি ভাবগত আমরা ফল দেখে থাকি তাহলে লগ্নে থাকলে কি হয়, যদি এটা কুম্ভ লগ্ন আমরা ধরেছি, তো এই লগ্ন যদি লগ্নে থাকে তাহলে হচ্ছে দুর্ধর্ষ ব্যক্তিত্ব হবে, একটা আকর্ষণীয় ক্ষমতা থাকবে এবং সাহসী স্বাধীনচেতা হবে। দ্বিতীয় থাকলে আর্থিক দিকে যথেষ্ট সাফল্য পাবে এবং বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে। তৃতীয় থাকলে বিদেশে ভ্রমণ বা সমুদ্রে ভ্রমণ বোঝায় এবং খুব চালাক চতুর হবে। চতুর্থ থাকলে আধ্যাত্মিক জগৎ নিয়ে থাকা বা গৃহ ছেড়ে থাকা। পঞ্চমে থাকলে প্রেম এই জিনিসটা নিয়ে একটা কি অশান্তির পরিবেশ তৈরি থাকা বা প্রেম সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে থাকা। ষষ্ঠভাবে থাকলে যে কোনো রকম ভাইরাস রোগ বা কোনো অভ্যন্তরীণ কোনো রোগের সমস্যা কিন্তু অবশ্যই থাকে। সপ্তমে থাকলে বিবাহিত জীবনের সমস্যা বা বন্ধনমুক্ত, কেউ কারোর সঙ্গে মিলেমিশে থাকতে চাইবে না। অষ্টমে যদি থাকে তাহলে এরা হঠাৎ অস্বাভাবিক মৃত্যু হয় এবং জীবনে সত্যের সন্ধানের পথে এরা কিন্তু ছুটে বেড়ায়। নবমে থাকলে ধর্ম অনুরাগ হয় বা খুব ধার্মিক হয়, সংসার জীবন এদের ভালো লাগবে না বা জ্ঞানের পিছনে এরা ছুটবে বা শিক্ষার পিছনে এরা ছুটে।
দশমে যদি থাকে তাহলে হচ্ছে স্বাধীন কোনো কাজের সঙ্গে এরা যুক্ত থাকে বা কারো আন্ডারে থাকতে চায় না বা কর্মে যথেষ্ট কিন্তু সাফল্য পায়। একাদশে থাকলে সংস্কারমুক্ত সমাজ গড়ার কাজে এরা কিন্তু সবসময় চায় বা এদের সংসার সুখ ভালো লাগে না বা সংসার সুখ এরা চায় না, অনেক অধিক সংখ্যক বন্ধুবান্ধব থাকে। দ্বাদশে থাকলে হঠাৎ কোনো মাথা গরম করে কোনো বিপদের সঙ্গে জড়িয়ে যাওয়া বা সংসার থেকে বাইরে থাকা বা সংসারের থেকেও সংসারের প্রতি বন্ধনহীন অবস্থায় থাকা বা যেগুলো কোনো সাহসী কাজ সেরকম দুর্ধর্ষ কোনো সাহসী কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। তো আমাদের এই যে তিনটে গ্রহ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে আছে, কিন্তু এখনও প্লুটো গ্রহ সম্পর্কে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। এটা রবির থেকে কত দূরে আছে, কত আলোকবর্ষ দূরে আছে সেটাও যখন সঠিকভাবে জানা যায়নি, তেমনি প্লুটোর ব্যাস কতটা সেটাও কিন্তু সঠিকভাবে জানা যায়নি। এগুলো নিয়ে কিন্তু এখনও যথেষ্ট রিসার্চের মধ্যে আছে বা বিজ্ঞানীরা। তো এইভাবে আমরা তিনটা গ্রহ থেকে কিছুটা হলো আভাস পাই যে কোনভাবে থাকলে কোনভাবে এরা ক্ষতি করে থাকে। নমস্কার।